Hi, chalo. How are you, my lovely people from Facebook page and WhatsApp group and YouTube channel? How are you all? I hope all are doing well. আজকে আমাদের এই রিলেশনশিপ স্টেটাসের লাস্ট ভিডিও because this week was relationship week as per your request. তো আজকে আমাদের লাস্ট ভিডিও রিলেশনশিপ নিয়ে। এরপরে আমি যেগুলো দেব সেগুলো অল আর মোটিভেশনাল ভিডিওস। তো আই হোপ সবার অনুরোধে আমি এই জায়গাগুলোকে তৈরি করেছি, ঠিক আছে? এই রিলেশনশিপের ওপরে এই ভিডিওসগুলোকে আমি তৈরি করেছি সবার অনুরোধে, ঠিক আছে? আজকে আমাদের লাস্ট ভিডিও টপিক হলো ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি রিলেশনশিপ। হেলদি রিলেশনশিপ কীভাবে তোমরা বুঝবে, পার্টনারের সাথে, স্পাউসের সাথে যে একটা হেলদি রিলেশনশিপ চলছে সেটা তোমরা কি করে বুঝবে? হাউ ইউ পিপল উইল বি নোয়িং দ্যাট ইটস আ হেলদি রিলেশনশিপ, ঠিক আছে? তো দিস ইজ আওয়ার টুডেজ টপিক, ওকে? তো হেলদি রিলেশনশিপ কি সবার মতে? সবাই তো দেখে, আমি পার্কে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে হাজব্যান্ড অফিস শেষ করে আসছে, খাওয়া দাওয়ার টেবিলে বসছে, তারপরে কিছুদিন বাদে শুনতে পাচ্ছি যে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে কোনো থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সের জন্য, বা যারা পার্কে আজকে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তাদের দুদিন পরে আরেকজনের সাথে একটা রিলেশনশিপ হচ্ছে, একটা রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হেলদি রিলেশনশিপের চাবিকাঠিটা কি, যেখানে তুমি হোল লাইফ একজন পার্টনারের সঙ্গে ইকুয়াল একটা বন্ডিং এবং শেয়ারিংয়ে থাকতে পারবে? তো হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর অফ দিস হেলদি রিলেশনশিপ? কীভাবে বুঝবে যে হেলদি রিলেশনশিপ? আর হেলদি রিলেশনশিপ মেনটেন করতে গেলেই বা বুঝবে না, রাদার টু সে যে মেনটেন করতে গেলে যে যে ভূমিকাগুলো তোমাকে পালন করতে হবে, টুডে আই উইল গিভ ইউ সাম সর্ট অফ আইডিয়া, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা ঢুকে পড়ি আমাদের হেলদি রিলেশনশিপের মধ্যে, ঠিক আছে? তো হেলদি রিলেশনশিপের ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট। তুমি তোমার পার্টনারকে রেসপেক্ট করবে, তোমার পার্টনারও ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ রেসপেক্টটা অন্তত তোমায় দেবে। সে ইকুয়াল অ্যামাউন্ট লাভ না থাকতে পারে, ইকুয়াল অ্যামাউন্ট আমরা বলি কিন্তু ফাইনালি ইকুয়াল অ্যামাউন্ট অফ লাভ থাকে না, বাট অ্যাটলিস্ট ইকুয়াল অ্যামাউন্টের রেসপেক্টটা থাকবে, কমপ্লিট একটা রেসপেক্ট থাকবে রিলেশনশিপটা নিয়ে, যেখানে সম্মান মানে কি? যে তুমি আছো, এটা তার কাছে একটা সম্মান। মানে কি সম্মানটার অর্থটা কি? যে আমি আছি, এটা তার কাছে একটা বিরাট বড় ব্যাপার। হি ইজ ফিলিং মাই প্রেজেন্স, হি ইজ অর শি ইজ ফিলিং মাই প্রেজেন্স, আমি আছি, এটা তার কাছে একটা বিরাট বড় জায়গা, ঠিক আছে? আমাকে সম্মান দিচ্ছে, মানে আমাকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে যে ইউ আর সামথিং টু মি। এই জায়গাটা, দিস ইজ কল্ড রেসপেক্ট, দিস ইজ কল্ড অ্যাকচুয়াল ফিলিংস। সেই জায়গাটা মানে আমি এই জায়গাটা তার লাইফে হোল্ড করছি, সেটা আমাকে কনস্ট্যান্টলি সে বুঝিয়ে দিচ্ছে দ্যাট ইউ আর ইন দিস প্লেস অ্যান্ড নো ওয়ান উইল বি এবল to occupy your place. You complete me. This is respect, you know. এই রেসপেক্টের জায়গাটা রিলেশনশিপের সব থেকে বড় জায়গা। অনেস্টি আর রেসপেক্ট, এই দুটো জায়গা যদি কোনো রিলেশনশিপে নষ্ট হয়ে যায়, রেসপেক্ট মানেটা এটাই যে তোমার প্রেজেন্সটা আমার কাছে ভ্যালুয়েবল, এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া তাকে। সে তুমি খোলাখুলি বলে মুখে বুঝিয়ে দিলে না দিলে তাতে কিছু যায় আসে না, বুঝতে যেন সে পারে। তোমার পার্টনার পরিষ্কার গোদা বাংলায় হচ্ছে বুঝতে যেন পারে। ইউ মিন সামথিং টু হিম অর হার, তুমি কিছু তার কাছে কিছু, এই ভ্যালুয়েশনটা, দিস ইজ কল্ড রেসপেক্ট। তোমার একটা ভ্যালু আছে ওখানে, তুমি ফাজলামো করতে গিয়ে ওই রিলেশনশিপে ঢোকোনি, ইউ হ্যাভ সাম ভ্যালুজ on that relationship.
সেটা আবার জেনারেট করে অনেক ফ্যাক্টর আছে, যেই জায়গাটা থেকে ভ্যালু জেনারেট করে। তোমার একটা রেসপন্সিবিলিটি টেকিং ক্যাপাসিটি, তোমার তার সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড, এগুলোর উপর ডিপেন্ড করে। বাট এই রেসপেক্টের জায়গাটা আর ট্রাস্টের জায়গাটা হচ্ছে রিলেশনশিপ, হেলদি রিলেশনশিপের একটা সব থেকে বড় জায়গা। এরপরেই যেটা আসে একদম ক্লিয়ারলি, সেটা আমি এতক্ষণ বলেও দিয়েছি, ট্রাস্ট, ইকুয়াল ট্রাস্ট। তুমি তার উপরে বিশ্বাস করতে পারছো, সে তোমাকে যে একটা কথা বলছে, যে ঝগড়াঝগড়ি সব তো হতেই পারে, কিন্তু সে যে তোমাকে একটা কথা বলছে সেটা যে 100% সত্যি, সেই বন্ডিংটা। আর এই ট্রাস্ট এবং রেসপেক্ট, এই দুটো না একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড। যেই মুহূর্তে ট্রাস্ট কমতে থাকে, রেসপেক্টও কমতে থাকে। মানে এরা হচ্ছে ভাইস ভার্সা টাইপের একটা এনার্জি, যে এবং একটা 1 to 1 এনার্জি, যেটা একটা কমলে আরেকটা কমবেই, অটোমেটিক, মানে কানেক্টেড এনার্জি বলতে পারো। ঠিক আছে, যে ট্রাস্ট আজকে কমছে, রেসপেক্টও কমছে। রেসপেক্ট কমা মানেই ট্রাস্টও কমা, ট্রাস্ট কমা মানেই রেসপেক্টও কমা। এরা মানে ইকুয়াল অ্যামাউন্টের একটা এনার্জি, যেটা 1 to 1 রিলেটেড, একটা আরেকটার সঙ্গে কমপ্লিটলি রিলেটেড এবং একে অপরের উপরে ইন্টারডিপেন্ডেন্ট। ট্রাস্ট কমলে অটোমেটিক রেসপেক্ট কমবে, ট্রাস্ট বাড়লে অটোমেটিক রেসপেক্ট বাড়বে। এই লোকটাকে আমি ট্রাস্ট করতে পারছি, তো দ্যাট মিনস আমি অটোমেটিক তাকে রেসপেক্ট করব। যাকে আমি ট্রাস্ট করতে পারি, আমি জানি যে আমার প্রয়োজনের সময় আমার পাশে এসে দাঁড়াবে, সে যে কথাটা বলছে সেটা মিথ্যে নয়, আমি তার উপরে ভরসা করছি, ডিপেন্ডেন্সি আমার আসছে, তো দ্যাট মিনস অটোমেটিক্যালি তার জন্য আমার মনের মধ্যে না একটা রেসপেক্ট তৈরি হবে, যে এই লোকটা তো ডেঞ্জারাস, খুব ভালো লোক, এর ওপরে ডিপেন্ড করা যায়, এর ওপরে ট্রাস্ট করা যায়। অটোমেটিক ইটস অ্যান অটোমেটিক প্রসেস, যে ট্রাস্ট যেখানে সেখানে রেসপেক্ট আছে, যেখানে ট্রাস্ট নেই সেখানে কোনো রেসপেক্ট নেই। ঠিক আছে, অনেস্টি, সব ইন্টারলিঙ্কড। ঠিক আছে, অনেস্টি, তুমি যদি অনেস্ট থাকো, তুমি যদি রিলেশনশিপে 100% দাও, তুমি যদি নিজের দিক থেকে ক্লিয়ার থাকো যে আমি অনেস্ট, আমি 100% অনেস্ট রিলেশনশিপে, আমি এই রিলেশনশিপটা আছি, আমি তোমার পাশে আছি, আমি সবসময় তোমাকে দেখার জন্য আছি, দিস ইজ অনেস্টি। যে আমি অন্য কোনো জায়গায় কোনো রিলেশনশিপ করে নেই, আমি এটার মধ্যেই অ্যাটাচড, আমি এটার মধ্যেই আছি, আমি তোমার পাশে আছি। অটোমেটিক একটা ট্রাস্ট, অনেস্টির থেকে ট্রাস্ট, ট্রাস্টের থেকে রেসপেক্ট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সবই নাই ইন্টারলিঙ্কড, এই ব্যাপারগুলো সবই ইন্টারলিঙ্কড। অনেস্টি, তুমি 100% অনেস্ট। আজকে অনেক স্পাউস আছে যাদের 20 বছর বাদেও আমি দেখেছি ডিভোর্স হয়ে গেছে, 12 বছর 14 বছর পরেও ডিভোর্স হয়ে গেছে। কোথায় গলতিটা হচ্ছে ওই অনেস্টির জায়গাটা। অনেস্টির জায়গাটাই যখন ব্রেক হয়, তখনই ট্রাস্ট ব্রেক করতে শুরু করে। ট্রাস্ট ব্রেক হলে অটোমেটিক রেসপেক্ট সেখান থেকে চলে যাবে, নর্মাল, ইটস ভেরি নর্মাল, এবং এটা একদম জলের মতো পরিষ্কার হওয়া উচিত প্রত্যেকের কাছে। 12 বছর 14 বছর পদে কারো ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? স্পাউস কেউ একজন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িত, বা সে সাপোজ কোনো একটা রিলেশনশিপও, বিয়ে হয়নি, একটা রিলেশনশিপ চললো 8 বছর 10 বছর, ব্রেক হয়ে গেল কেন? কি ওই অনেস্টির জায়গাটায় ব্রেক হয়ে যাচ্ছে। সে 100% অনেস্টি সহকারে, মানে অনেস্টি মানে কি 100% আমি এখানেই অ্যাটাচড, অন্য কোথাও নই, আমি সৎ। অনেস্টি মানে হচ্ছে সততা, আমার সততা 100% এখানেই। সততা মানে আমি 100% যেটুকু দিচ্ছি আমি এখানেই দিচ্ছি, অন্য কোথাও ইনভেস্ট করছি না। তো এটাই অনেস্টি, এখান থেকেই আসে ট্রাস্ট। আমি যদি জানি যে আমার পার্টনার আমার প্রতি অনেস্ট, সেটা তো তার বিহেভিয়ারেই আমি বুঝতে পারবো। তো অনেস্ট, তো সেখান থেকে ট্রাস্ট বিল্ড করে, তার প্রতি আমার বিশ্বাস, তার প্রতি, আর সেখান থেকেই আমার শ্রদ্ধা, রেসপেক্ট। অনেস্টি, ট্রাস্ট, রেসপেক্ট, পরপর একই লাইনে, একই সারিতে দাঁড়িয়ে এরা তিনজন। ঠিক আছে, একটা ব্রেক হলে, অনেস্টি ব্রেক হলেই ট্রাস্ট ব্রেক হওয়া মানেই হচ্ছে রেসপেক্ট চলে যাওয়া। ক্লিয়ার? এইবারে হচ্ছে সবচেয়ে বড় যেটা পয়েন্ট, এই তিনটে তো গেল একই গোত্রের জিনিস। এবার তো আমি তো বারবার বলেছি, আমি আজকেও বলবো তোমাদেরকে, রিলেশনশিপ ইজ আ ভেরি ভেরি স্মল পার্ট ইন ইউর লাইফ। একটা যে কোনো রিলেশনশিপ,
অবভিয়াসলি সব রিলেশনশিপ নয়। তোমার বাবা মা, কাকা কাকি, মেসো মাসি, মামা মামি, দে আর অল ভ্যালুয়েবল ইন ইউর লাইফ। কারণ কি, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সামাজিক জীব, বন্ধু বান্ধব প্রত্যেককে আমাদের দরকার আমাদের লাইফে। কিন্তু একটা রিলেশনশিপ যেটা নিয়ে আজকের সমাজ তোলপাড় হয়ে যাচ্ছে, আমি আমি জেনুইনলি ভেরি স্টান্ড, যে আমি ইউটিউবে যখন বসি অনেক কিছু আসে তো আমার প্রোফাইলের মধ্যে, তন্ত্র মন্ত্র এগুলো নিয়ে মানে এমন কিছু জিনিস আমি দেখেছি যে একটা লোককে মানে বশ করা, এই যে এগুলো হোয়াট ইজ দিস? মানুষ একটা জায়গাতে এমনভাবে কনসেন্ট্রেটেড হয়ে গেছে না, যে এই চ্যানেলগুলো বিশালভাবে প্রভাব বিস্তার করছে আমাদের লাইফে, বিকজ উই আর স্টাকড। আমরা একটা জায়গাতেই বদ্ধ হয়ে গেছি, কি আমার স্পাউস, কি আমার হাজব্যান্ড, কি আমার ওয়াইফ, কি আমার স্পাউস মানে এই দুজন, কি আমার গার্লফ্রেন্ড, কি আমার বয়ফ্রেন্ড, আমাকে তাকে ধরে রাখতেই হবে। হোয়াট ইজ দিস ভাই? তোমার তো আরও এক্সট্রা আরও অনেক রিলেশনশিপ আছে তোমার লাইফে। ইউ আর হ্যাভিং ইউর প্যারেন্টস, অনেকে যারা ডাইভোর্স, তাদের বাচ্চা কাচ্চা আছে, যারা ডাইভোর্স নন, যারা এমনি রিলেশনশিপে রয়েছে। তো একটা রিলেশনশিপ তোমার লাইফ থেকে চলে যাওয়া মানে এভরিথিং গন। দিস ইজ এগুলো বোকামি, এগুলো ফুলিশ অ্যাক্ট অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট। এবার আমি সেই পয়েন্টটাতেই আসবো, যেই ফুলিশনেসটা আমরা প্রত্যেকটা মুহূর্তে করে যাচ্ছি। ইন্ডিভিজুয়ালিটি, ডেভেলপ ইন্ডিভিজুয়ালিটি, সেলফ লাভ যেটাকে বলে। তুমি একটা ইন্ডিভিজুয়াল। আজকে চিন্তা করো, তুমি এই রিলেশনশিপটার আগে, মানে বিফোর দিস রিলেশনশিপ ইন উইচ ইউ আর অ্যাট প্রেজেন্ট, তুমি কি ছিলে না? তোমার এক্সিস্টেন্স ছিল না? আজকে 18 বছর, 20 বছর, 15 বছর, 14 বছর বয়সে এসে কি সে সাপোজ আমি ধরে নিচ্ছি 22, 23, 24, 25 গিয়ে তোমার একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে, একটা পার্টনারের সঙ্গে। তো বিফোর দিস রিলেশনশিপ, ওয়্যার ইউ অ্যালাইভ অর নট? তুমি বেঁচে ছিলে না মরে গেছিলে? উত্তর দাও আমাকে। কারোর কাছে উত্তর নেই। উই আর স্টাকড। আমরা একটা জায়গায় সবাই এসে স্টাকড হয়ে গেছি। রিলেশনশিপ ছাড়া আমরা আর কিচ্ছু বুঝতে পারি না, নট ইভেন দ্য ইন্ডিভিজুয়ালিটি, নিজেদেরকে। রিলেশনশিপের মধ্যে স্টাক হতে হতে না, নিজেদের খুশি, নিজেদের হাসি, নিজেদেরকে চেনা, নিজেদেরকে বোঝা, নিজেদের সেলফ ডেভেলপমেন্ট, নিজেদের সেলফ আপগ্রেডেশন, নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছি পুরোপুরি। বলিদান এটাকে বলা হয়। অ্যান্ড ইউ আর স্যাক্রিফাইসিং ইউর ওন সেলফ। নিজেদের সেলফ ইন্ডিভিজুয়ালিটিকে স্যাক্রিফাইস করে দিচ্ছ। যখন তোমার টোটাল ওন ইন্ডিভিজুয়ালিটি স্যাক্রিফাইসড হয়ে যাচ্ছে, কার কাছে না? তোমার অপোজিট পার্টনারের কাছে। সে কিন্তু তার ইন্ডিভিজুয়ালিটি স্যাক্রিফাইস করছে না, তাহলে ক্ল্যাশটাই তো হতো না। যেখানে কম্প্রোমাইজ আছে ফ্রম বোথ দ্য এন্ড, এর পরের পয়েন্টটাই হচ্ছে কম্প্রোমাইজ। যেখানে বোথ দ্য এন্ড কম্প্রোমাইজ আছে, সেখানে কোনো ক্ল্যাশ নেই। যেখানে ওয়ান এন্ডেড কম্প্রোমাইজ, মানে তুমি একা কম্প্রোমাইজ করে যাচ্ছ, ইউ আর দ্য 100% গিভার, বাট ইউ আর নট গেটিং এনিথিং ফ্রম আদার এন্ড। এখানেই ক্ল্যাশ, এখানেই ক্ল্যাশের সূত্রপাত। সেই জন্য যে কোনো রিলেশনশিপে যাও ভাই, এটা আমি বলছি তো, আমি আজকে বলছি, সবাই হয়তো শুনবে, শোনা শেষ হবে 5 মিনিট বাদে আবার যে কেসে, নিজেকে ভুলে যেও না। তোমার অস্তিত্ব, তোমার বেঁচে থাকা, তোমার প্রেজেন্স, সব কিছু তোমার ওপরে, তোমার হাতে, তোমার কন্ট্রোলে। বাইরের পৃথিবী তোমার কন্ট্রোলে নেই, কিন্তু ইয়োর ইনার সেলফ ইজ অন ইয়োর কন্ট্রোল। তোমার অপোনেন্ট পয়েন্ট কি রিয়্যাক্ট করবে সেটা তোমার কন্ট্রোলে নেই, বাট ইয়োর রিয়াকশন, ইয়োর অ্যাকশন ইজ অন ফ্রম ইয়োর কন্ট্রোল, তোমার কন্ট্রোলে রয়েছে। ইটস আন্ডার ইয়োর কন্ট্রোল।
অপোনেন্ট পয়েন্ট তো যে কোনো রিয়াকশান, যে কোনো অ্যাকশান নিতে পারে, বাট তোমার যে ইনার যে সেলফ, সে কিন্তু তোমার কন্ট্রোলে। তুমি সেটাকে, বাইরের দুনিয়াকে তুমি কন্ট্রোল করতে পারবে না। বাইরের প্রবলেমস, রিলেশনশিপ ক্রাইসিস ইউ ক্যানট কন্ট্রোল। তোমার স্পাউস যদি আজকে একটা এক্সট্রা অ্যাফেয়ার করে বসে থাকে, তুমি কন্ট্রোল করতে পারবে? নো, নেভার। বাট ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ। তো সেই সেলফকে বাবা একটু মানে খাওয়া দাওয়া দাও না, সে যাতে একটু মোটাসোটা হয়। এই জায়গাটা সবাই ভুলে যায়, সবাই এই জায়গাটা ভুলে যায়। সেলফ ফার্স্ট, ইউর ফার্স্ট, দিস ইজ নট ইগো। আমি বলেছি, দিস ইজ পজিটিভ ইগো। টু গিভ প্রায়োরিটি টু সেলফ, যেখানে তোমার সেলফ রেসপেক্টেড সওয়াল, সেখানে সেলফকে প্রায়োরিটি দেওয়া, দ্যাট ইজ পজিটিভ ইগো। আর আমি কি বলেছি নেগেটিভ ইগো কোনটা? যখন তোমার সেলফকে প্রায়োরিটি দিতে গিয়ে তুমি আরেকজনের ক্ষতি করছো, দ্যাট ইজ নেগেটিভ ইগো। আমি বলেছি, ইগো দেখে নিও, আমার একটা ভিডিও আছে, ঠিক আছে? তো নিজের সেলফকে একটু দেখাশুনো করো, ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করো। ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করলে রিলেশনশিপে কোনো ক্রাইসিস আসার জায়গা নেই, কারণ তুমি সারাদিন তোমার নিজেকে নিয়ে ব্যস্ত। লাস্টে যখন মানে বোরিংনেসটা কেন আসে, এই কনস্ট্যান্ট তুমি একজনের এক্সপেকটেশন ফুলফিল করতে 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 নিজেকে হারিয়ে ফেলছো। ইউ আর লস্ট, ঠিক আছে? তুমি নিজেও জানো না তুমি কখন লস্ট হয়ে গেছো। আর অন্যদিকের এক্সপেকটেশন বাড়তে 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 অন্যদিকের এক্সপেকটেশন বাড়তে শুরু করেছে। এমন একটা সময় আসবে যখন সেই এক্সপেকটেশন আর তোমার পক্ষে মিট আপ করা সম্ভব হবে না, ক্রাইসিস স্টার্টস। কিন্তু তুমি যদি সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজেকে সময় দাও, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো, নিজের যে প্রবলেমগুলো আছে, নিজের যে প্রসপেক্ট আছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করো, সেই অনুযায়ী অ্যাকশন নাও, তাতেই তো তোমার বহু টাইম চলে যাচ্ছে। ফলে ওই যে কনস্ট্যান্ট যে এক্সপেকটেশনের পাহাড় তোমার উপরে চাপছে, সেই পাহাড়কে তোমাকে ঠেলতে হবে না। সেট করো বাউন্ডারি, ভাই আমি এখানে আছি, এখানে নেই, আমার এই এই কাজ আছে, আমি এই 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 কাজ করে উঠতে পারলে আই ক্যান গিভ ইউ টাইম, আদারওয়াইজ তুমি যেতে পারো, আসতে পারো। তুমি যদি এতে রাজি থাকো তো তুমি থাকো, নাহলে তুমি এসো। এবার যে চলে যাবে, হি ইজ নট মেড ফর ইউ। যে তারপরেও তোমার সঙ্গে থেকে যাবে, হি ইজ মেড ফর ইউ। এবং তোমার কাছে একটা চয়েস থাকবে যে না, এই লোকটা এই কথাটার পরেও যখন রাজি হয়েছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি হি ইজ রেসপেক্টিং মাই সেলফ। কারণ আমি আমার সেলফের জায়গাটা রেখে আমি বলেছি যে এই জায়গাটাকে ঠিক রেখে যদি তুমি আসতে পারো তো তুমি এসো, আমি নিজেকে টাইম দেব। তারপরে যদি টাইম হচ্ছে আমরা কম্প্রোমাইজ করবো, একসঙ্গে থাকবো, সেটা শুনেও যে তোমার সঙ্গে থাকবে, অ্যাকচুয়ালি হি অর শি ইজ লাভিং ইউ। যে চলে যাবে সে তোমাকে ভালোবেসে অ্যাটলিস্ট রিলেশনশিপ করেনি বস। দিস ইজ অ্যাকচুয়াল লাভ। এই সেলফ লাভ করলেই কি হয়, আমাদের একটা এক্সট্রা বাউন্ডারি তৈরি হয়, আমাদের চারপাশে না একটা বাউন্ডারি তৈরি হয়, যে এই বাউন্ডারিটার মধ্যে ঢুকতে হলে তোমার আমার সেলফকে, আমি যখন আমার সেলফকে টাইম দিচ্ছি, তো ইউ উইল হ্যাভ টু গিভ মি সাম টাইম টু মাই সেলফ। তখনই আসে রেসপেক্ট, তখনই আসে ট্রাস্ট, তখনই আসে কম্প্রোমাইজ, আর তখনই আসে হচ্ছে অনেস্টি। এবং বোরিংনেস কখনো আসে না। যে মানুষটা না সব সময় খুশি, তার সঙ্গে সমস্ত মানুষ থাকতে চায়। আর যে সব সময় দুঃখী দুঃখী কথা বলে, তার সঙ্গে কেউ থাকতে চায় না। কোয়াইট নর্মাল না? তুমি যেখানে আনন্দ পাবে তুমি তো সেখানেই যাবে, নর্মাল নর্মাল। লেট গো, লেট গো করো। লেট গো করতে জানতে হয়। লেট গো করতে যে জানবে না, সে এক্সট্রা প্রেশার নিয়ে নিতে পারবে লাইফে। এগুলো না খুব মূল্যবান কয়েকটা জিনিস। তারপরে ইন্ডিভিজুয়ালিটি পরে তো চলে আসছে কম্প্রোমাইজ।
তো সেলফকে আমি এতক্ষণ কি বললাম, যে তুমি ভাই সেলফকে সময় দাও, দ্যাট মিনস সেলফকে সময় দেওয়ার পরে তোমার কাছে যে থাকবে হি ইজ কম্প্রোমাইজিং উইথ ইউ, এবং তোমার তখন তোমার পার্টনারের প্রতিও না ইচ্ছে করবে যে এই লোকটা আমার জন্য এতটা কম্প্রোমাইজ করছে, সো আই শুড কম্প্রোমাইজ ফর হিম অর হার। নর্মাল না? সব কটা না রিলেশনশিপে ইন্টারলিঙ্কড, প্রত্যেকটা বিহেভিয়ারাল ট্রেটস রিলেশনশিপে আমাদের এই যে বিহেভিয়ারগুলো, এগুলো না ইন্টারলিঙ্কড, একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে একটা আরেকটার সাথে জোড়া। এই সেলফের সাথে না সব জুড়ে রয়েছে। তুমি ফার্স্ট ইজ ইয়োর প্রায়োরিটি, তারপর তোমার লাইফে যারা যারা এসছে তারপরে এসছে, ফার্স্ট তো তুমি জন্মেছো বস, এত বছর কাটিয়েছো তুমি একা পার্সোনালি, দেন আদার্স কেম ইন ইয়োর লাইফ। তো সেই মানুষটাকে যারা গুরুত্ব দিচ্ছে না, তুমি তো বুঝতে পারছো যে তুমি গুরুত্ব পাচ্ছ না, তোমাকে একটা লোকের চাহিদা অনুযায়ী সাজতে হচ্ছে, চাহিদা অনুযায়ী জামা কাপড় পরতে হচ্ছে, চাহিদা অনুযায়ী সে যা বলছে তোমাকে তাই করতে হচ্ছে। ডোন্ট গো on those relationship, those are toxic, those people are toxic for you, because কি তারা তোমার সেলফ, তোমার নিজের যে একটা পছন্দ থাকতে পারে, তোমার নিজের যে একটা ক্রাইটেরিয়া থাকতে পারে, সেই জায়গাটাকে তারা গুরুত্ব দিচ্ছে না। এই জায়গাটাতেই ফার্স্ট তারা তোমার সেলফকে ড্যামেজ করে দিচ্ছে। ইয়োর সেলফ কোয়ালিটিস, আমি বারবার বলছি, কোনো মানুষ যেরকম পারফেক্ট নয়, কোনো মানুষ ইমপারফেক্টও নয়, প্রত্যেকের মধ্যে কিছু আলাদা আলাদা কোয়ালিটিস আছে, প্রত্যেকের মধ্যে কিছু সেলফ ফিলিং আছে। তো এই কোয়ালিটিসগুলোকে যারা পছন্দ করবে, দে জেনুইনলি লাভ ইউ, দিস ইজ দ্য ফ্যাক্ট। এর মধ্যে কোনো ভুল নেই, কোনো মানে রং বার্তা নেই, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ অ্যাকচুয়াল লাভ। যে তোমার সেলফকে যে ভালোবাসছে, তুমি যেরকম তোমাকে ঠিক সেইভাবে তারা অ্যাকসেপ্ট করবে। তো সেই অ্যাকসেপ্টেন্সটা পাওয়ার জন্য তোমার নিজেকে তো কিছু সময় দিতে হবে, তোমার নিজের প্রতি তো নিজের কেয়ার নিতে হবে। তোমার কেয়ার করা নয়, দিস ইজ নট কেয়ার, দিস ইজ ভ্যালুইং ইয়োর সেলফ। আমি সব কিছু তুমি বলবে সেই অনুযায়ী আমি সব করব, পসিবল না। তুমি যেরকম একটা মানুষের খারাপ কোয়ালিটিটাকেও ভালোবাসছো, তুমি যখন তাকে ভালোবাসছো বা তুমি যখন তাকে স্পাউস হিসেবে অ্যাকসেপ্ট করছো, তুমি তার বাজে কোয়ালিটিগুলোর সঙ্গে তার ভালো কোয়ালিটিগুলোকেও অ্যাকসেপ্ট করছো। তো তার মানেটাই কি, যে তুমি তার সেলফকে গুরুত্ব দিচ্ছ, তার সেলফকে রেসপেক্ট করছো, তার সেলফকে ট্রাস্ট করছো, তার সেলফকে বিলিভ করছো। পর দেখো চেইন ওয়াইজ আসছে, বুঝলে? দিস আর দ্য মানে এগুলো না একটা হেলদি রিলেশনশিপের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একটা এলে আরেকটা অটোমেটিক আসবে। এবার হচ্ছে গুড কমিউনিকেশন। এবার ধরো অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি তারা এক্সপ্রেস করতে পারে না নিজেদেরকে, তো খুলকে এক্সপ্রেস করো বস। কে বারণ করেছে এক্সপ্রেস করতে? নোবডি, কেউ বারণ করেনি। তোমার যা ফিলিংস আছে সেটা যদি তুমি এক্সপ্রেস না করো, তোমার অপোনেন্ট কি করে বুঝবে যে ইউ আর হ্যাভিং দ্যাট পার্টিকুলার ফিলিং ফর হিম অর হার? খুলে বলো না, বলতে কি আছে? শুনবে তো, অপোনেন্ট শুনবে সেটা, তো বলতে কি আছে? খুলে বলে দাও মনের মধ্যে যা আছে। অনেকেই পারে না, আমি দেখেছি, অনেকেই পারে না, বা একটা ইগোর কাছে আটকে যায়, মনে করে যে আমি এইটুকু বলা মানেও আমি আমার ইগো হার্ট করছি, আমার পজিটিভ। তাদের কাছে আবার এক্সেসিভ সেলফ, সেটাও ঠিক নয়, কখনো ঠিক নয়। সেলফকে প্রায়োরিটি দেবে ততটুকুই যে এই জায়গায় আমি আছি, মানে এই জায়গাটা, সেই জায়গাটা তোমাকে নিজেকেই খুঁজে বার করতে হবে যে কোন জায়গাটায় সেলফকে তোমার প্রায়োরিটি দিতে হবে, কোন জায়গাটায় তুমি একটা অ্যাকসেপ্টেন্সের মধ্যে যেতে পারবে। যেখানে আমি বলছি তো এই যে ব্যারিয়ার্সগুলো যেখানে সেট আপ হয় না, তুমি এই করতে পারবে না, তুমি এখানে যেতে পারবে না, তুমি এই পোশাক পরতে পারবে না, তোমাকে আমার পছন্দ মতো মেকআপ করতে হবে, তোমাকে আমার পছন্দ মতো লিপস্টিকের শেড ইউজ করতে হবে, তোমার সেলফকে এগুলো রেসপেক্ট লেস করে দেওয়া এবং তোমার উপরে একটা এক্সপেকটেশনে পাহাড় চাপিয়ে দেওয়া। কিন্তু যদি তোমাকে কেউ বলে যে তুমি যা খুশি করো, ছেড়ে দাও, যা খুশি করো,
অটোমেটিক যা খুশি মানে আবার তুমি মানে কোনো একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে বসে তা নয়, যা খুশি করো, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু উইয়ার, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ দ্য লিপস্টিক শেড, জাস্ট ইউজ ইট। তোমার অটোমেটিক না অপোজিট প্রান্তের প্রতি একটা রেসপেক্ট আসবে যে ইয়েস, এ আমার সেলফকে ভ্যালু করছে, তার মানে আমারও লোকটাকে ভ্যালু করা উচিত, লোকটা বা মেয়েটা খুব ভালো। অফিসের থেকে লেট করে ফিরতে পারবে না, অফিসে যেতে হবে এই শাড়ি পরে এই পরে, অনেক ফ্যামিলিতে এবং কনস্ট্যান্ট দিনের পর দিন মেয়েরা, বিশেষত মেয়েরা এগুলোকে সহ্য করে 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 চলছে। ডোন্ট ডু দিস। এবার গুড কমিউনিকেশন, যেটা আমি বলছিলাম একটু আগে, যে খুল কে বল দো না, जो मन में आएगा খুল কে বল দো। যা মনে আসছে, তোমার ফিলিংস আছে বাট ইউ ক্যানট এক্সপ্রেস, তাতে তো কোনো লাভ নেই। তোমার একজনের প্রতি ফিলিংস আছে, তুমি একজনকে বলতেই পারলে না আমি তোমাকে ভালোবাসি, তো সেটাতে কি, সেই ফিলিংসের কি ভ্যালুয়েশন? কোনো ভ্যালুয়েশন নেই। তোমার একটা জিনিস মনে হচ্ছে যে এটা করলে বোধহয় ভালো হয়, তুমি তাকে খুলে বলতে পারলে না, তার কি, তার তো কোনো সমস্যার তো কোনো সমাধান নেই না। বা কোনো একটা সমস্যা তোমাদের মধ্যে ডেভেলপ করলো, তুমি খুলে বলতে পারছো না যে ভাই তুই এটা কর তাহলে এটা ভালো হবে, খুলে বলতে পারছো না। তার কোনো কমিউনিকেশন যদি না থাকে কোনো রিলেশনশিপে, হাজার ভালোবাসা থাকলেও সেই ভালোবাসা টেকে না, জেনে রেখে দাও। ইউ লাভ দ্যাট পারসন মিনস ইউ হ্যাভ টু এক্সপ্রেস। একটা বোবা লোক, তার সঙ্গে কি মানে কতক্ষণ কথা বলবে তুমি, কতক্ষণ কথা বলবে? সে তো তোমার কথা কোনো উত্তর দিতে পারছে না, সে বোবা, সে লিখতেও পারে না, তুমি তাকে বলে যাচ্ছ, সে শুনে যাচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং? কোনো মিনিং নেই। অপোনেন্ট প্রান্ত যে জায়গাটা বলছে, যে কথাটা বলছে, যে তোমাকে তো এক্সপ্রেস করতে হবে ভাই, এক্সপ্রেস করো। এক্সপ্রেশনলেস কমিউনিকেশনের কোনো গুরুত্ব নেই। এবার হচ্ছে আরেকটা মারাত্মক পয়েন্ট, অ্যাঙ্গার কন্ট্রোল। ঝামেলা হয়েছে, একসঙ্গে থাকলে ঝামেলা হবেই, এটা 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 মানে কি বলবো, এটা ইনএভিটেবল, এড়ানো যায় না। অ্যাঙ্গার, তুমি বহুত রাগী, দুম দারাক্কা, মানে আমি এরকম দেখেছি অনেক কাপল ফাইটও করছে, মারামারি করে ফেললে সিচুয়েশান কি হলো, আরও বিগড়ে গেল, চিৎকার চেঁচামেচি করে ফেলছো সারাক্ষণ ধরে, সিচুয়েশান আরও বিগড়ে যাবে। তো হেলদি রিলেশনশিপে থাকতে হলে অ্যাঙ্গার কন্ট্রোলটা ভীষণ দরকার। তাই বলে ডোন্ট কম্প্রোমাইজ ইউর সেলফ রেসপেক্ট। সেখানে যদি মেনটেন করার জন্য চেঁচিয়ে পাড়া মাথায় করতে হয়, তাও ভি আচ্ছা করে ফেল। সেলফ রেসপেক্ট কখনো খুইও না। যেই মুহূর্তে না তুমি সেলফকে খুইয়ে ফেলবে, সেই মুহূর্তে এভরিথিং ইজ গন। বাট দিস ইজ নট ইগো, দিস ইজ অ্যাকচুয়ালি পজিটিভ ইগো। তবে তোমারও না নিজের কাছে নিজের 100% অনেস্ট থাকতে হবে, দ্যাট হোয়াট ইউ আর ডুইং ফর ইউর সেলফ রেসপেক্ট, ইউ ডিজার্ভ দ্যাট সেলফ রেসপেক্ট। এবার সে সাপোজ, আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি, সে সাপোজ একজন হাজব্যান্ড একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত, কিন্তু সে সেটা স্বীকারই করছে না বাড়িতে, ঠিক আছে? আর ওয়াইফ সেটা নিয়ে লড়ে যাচ্ছে। দ্যাট মিনস ওয়াইফ ইজ রাইট, বিকজ সে নিজের সেলফ রেসপেক্টটাকে বাঁচানোর জন্য লড়াই করছে, আর হাজব্যান্ড 100% ইগোইস্টিক বিহেভিয়ারের থেকে একটা নোংরা জিনিসের প্রতি ফাইট করছে। তো ওয়াইফ 100% জানে যে শি ইজ 100% রাইট, হাজব্যান্ড জানে যে হি ইজ 100% রং, স্টিল সে সেটা স্বীকারই করছে না, নেগেটিভ ইগো। আর সেই জায়গায় কম্প্রোমাইজ করা কোনো দিন উচিত নয়। ক্লিয়ার? এবার হচ্ছে প্রবলেম সলভিং। তুমি যদি ঠান্ডা মাথা রও, পেশেন্স রাখো, ইউ শুড বি পেশেন্ট অলসো, ঠিক है? পেশেন্ট
অ্যাঙ্গার কন্ট্রোল, অটোমেটিক্যালি প্রবলেম সলভ হয়ে যাবে। এর মধ্যে নতুন কোনো কথা, নতুন কোনো বাক্য, নতুন কিচ্ছু নেই। তো প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা তোমাকে রাখতে হবে। প্রবলেমটা কখন তুমি সলভ করতে পারবে? যখন তুমি সেই লোকটাকে গুরুত্ব দাও, তুমি চাও যে তোমাদের মধ্যেকার প্রবলেমটা সলভ হয়ে যাক, কমিউনিকেট করছো প্রপারলি, তুমি চাইছো যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রবলেমটা সলভ হয়ে যাবে, এই চাওয়াটা থাকতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং অফ প্রবলেম সলভিং অ্যাটিটিউড, যে আমার দিক থেকে আমি চাইছি, আই ওয়ান্ট দিস প্রবলেম সলভিং ফ্রম মাই এন্ড। তো প্রবলেম শুড বি সলভড ফ্রম বোথ দ্য এন্ড, এই অ্যাটিটিউডটা রাখতে হবে। ঠিক হ্যাঁ, একটা হেলদি রিলেশনশিপে থাকতে গেলে আন্ডারস্ট্যান্ডিং, নর্মাল আন্ডারস্ট্যান্ডিং তো থাকবেই। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং, ওই সেলফ রেসপেক্ট, এগুলো যেগুলো আমি এতক্ষণ বলে গেলাম, সেগুলো মানেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, রেসপেক্ট থাকে, তো আন্ডারস্ট্যান্ডিং অটোমেটিক্যালি থাকবে। সেলফ কনফিডেন্স, এই জায়গাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেলফ কনফিডেন্স, তুমি কখন সেলফকে ভ্যালু করবে বাবা? যখন তোমার সেলফ কনফিডেন্স আছে, নর্মাল সি বাত। when you are confident on yourself, তখনই তুমি সেলফকে ভ্যালু করবে, এবং তখনই তুমি একটা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। অনেকেই করে না, অন্যায়ের সঙ্গে আপোষ কেউ করে না। আর তুমি সেলফকে ভ্যালু করছো যখন, whenever you are valuing yourself, তো দ্যাট মিনস ইউ আর হ্যাভিং সেলফ কনফিডেন্স। এগুলো ইন্টারলিঙ্কড, একটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্সের সাথে, পার্সোনালিটি ট্রেটের সাথে, এগুলো একটা আসলে আরেকটা অটোমেটিক্যালি চলে আসবে। তোমার সেলফ কনফিডেন্স বেশি হলেই তো তুমি সেলফকে ভ্যালু করবে না, আদারওয়াইজ তুমি তো সেলফকে ভ্যালু করবে না, কোয়াইট নর্মাল। নাহলে ওই পাহাড় প্রমাণ এক্সপেকটেশনের নিচে তুমি চাপা পড়ে যাবে, আর তখন তার মানে সেখান থেকে তুমি বেরোতে পারছো না, মানেই তোমার সেলফ বেসিক্যালি নেই। এবার এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে পরে তুমি কি? তুমি রোল মডেল। এবং সেটা না, সেই ইচ্ছেটা তোমার মধ্যে থাকতে হবে যে আমি লং ডিস্টেন্সে থাকি, আমি শর্ট ডিস্টেন্সে থাকি, আই শুড বি আ রোল মডেল টু মাই চিলড্রেন। তোমাকে দেখে তোমার ছেলেমেয়েরা শিখবে যে বাবা মা, ওই যে আমি বললাম না, একজন ভদ্রমহিলাকে আমি বারবার করে বলি, আমার সব ভিডিওতেই বলি, আই নো আ লেডি, যে নাকি 17 বছর ওনার হাজব্যান্ড ছিল প্যারালাইজড, উনি শুধু হাজব্যান্ড আছে এটাতেই উনি স্যাটিসফাইড ছিলেন, এবং 17 years শি সার্ভড আর হাজব্যান্ড উইদাউট এনি এক্সপেকটেশন। কিন্তু রোল মডেল তো হয় না সবসময়, না? ওনার ছেলে মানে খুব বাজে রকম কিছু কাজ কারবারে ফেসে গেছে, সবাই রোল মডেল হয় না। তো রোল মডেল হতে পারার জন্য একটা ইচ্ছে থাকা লাগে যে আমাকে সবাই ফলো করবে, এভরিবডি উইল ফলো মি, আমার চিলড্রেনরা সবাই আমাকে ফলো করবে। তো কোয়াইট ন্যাচারাল, না? কোয়াইট ন্যাচারাল। তো এই জায়গাটা থাকতে হবে, এই আর্টসটা থাকতে হবে যে আমি আমার বাচ্চাদের কাছে রোল মডেল হব, তাই না? আর একটা লাস্ট স্টেপ, যেটা শুনতে খারাপ লাগলেও it is very important in a healthy relationship, basically not in case of partners but in case of spouse. আমি পার্টনারদের কথা একদমই বলবো না, কারণ বিয়ের আগে সেক্সুয়াল রিলেশনশিপ এখনও আমাদের সমাজে অ্যাকসেপ্টেড নয়, আর আমি নিজেও খুব একটা তার পক্ষপাতী নই। তো আফটার ম্যারেজ সেক্সুয়াল রিলেশনশিপ শুড বি স্ট্রং এনাফ, সেই জায়গাটা ঠিক থাকা দরকার। সেই জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে একটা রিলেশনশিপের অনেকটা হ্যাম্পার্ড হয়। বাট সব ক্ষেত্রেও এটা সত্যি নয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা ঠিক রাখাটা দরকার, কিছু কিছু ক্ষেত্রে এটা সত্যি নয়। তো
দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ হেলদি রিলেশনশিপ, যেখানে সবাই থাকতে চায়। কারণ আজকাল তো সবারই মানসিকতাটাই হচ্ছে রিলেশনশিপ ইজ এভরিথিং টু মাই লাইফ। ভাই, তুমি এসেছো একা, যেতে হবে একা। মাঝখানে তোমার জার্নি, সেই জার্নিতে রিলেশনশিপ খুব ছোট্ট একটা পার্ট, খুব ছোট্ট একটা পার্ট। সবার রিলেশনশিপ নয়, আমি বলছি অনলি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এগুলো খুব ছোট ছোট পার্ট। জার্নিটাকে যদি তুমি পুরো দেখো না, আমার পেট থেকে জন্মানোর পরেও মৃত্যু পর্যন্ত, দেন ইটস আ ভাস্ট ওয়ে, জাস্ট ফ্লো অন দ্যাট ওয়ে। সেই রাস্তাটায় চলো। রিলেশনশিপ একসময় আসবে, থাকবে, পরিণত হবে, এটাই এক্সপেক্টেড, কিন্তু সেটা খুব ক্ষুদ্র একটা পার্ট। আর সবাই ওটাকেই এখন লাইফ মনে করে। দিস ইজ নট লাইফ। এন্টায়ার লাইফ ইজ নট রিলেশনশিপ। এন্টায়ার লাইফ ইজ ইয়োর সেলফ। ঠিক আছে, চলো। তো আজকে আমাদের এই রিলেশনশিপ টপিক শেষ হলো। আই হোপ এরপরে আমি মোটিভেশনাল ভিডিওই অনলি দেব। এবং ম্যাডাম আপনি রিলেশনশিপ ভিডিও দেন না, এটা আমাকে আর শুনতে হবে না। ওকে, ঠিক আছে, চলো, টেক কেয়ার, বাই বাই।